বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে কিশোরগঞ্জে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশ অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সকাল থেকেই জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে জড়ো হন দলের নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনে পুরো শহর পরিণত হয় উৎসবের নগরীতে। সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি বন্ধুরা। তারা নির্যাতিত হয়েছেন, জেলে হয়েছেন, মিথ্যা মামলায় পড়েছেন। আপনারা অসংখ্য মানুষকে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, অথচ আপনারা দমেননি, কোনোদিন মাথা নত করেননি। বিএনপি মহাসচিব বলেন, গুম খুন করে যারা বিএনপিকে ভাঙতে চেয়েছিল তারাই দেশ ছেড়ে পালিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিগগিরই দেশে ফিরবেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন তারেক রহমান। একজন নেতা জিয়াউর রহমান, নেত্রী খালেদা জিয়া, আর আমাদের নেতা তারেক রহমান। আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার আমাদের নেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে এনে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সেই দায়িত্ব পালন করতে আমরা প্রস্তুত আছি। সম্মেলনে জেলার ১৩ উপজেলা ও ৮ পৌরসভার ২১ ইউনিটের ২০৯০ জন কাউন্সিলর সহ নেতাকর্মী অংশ নেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিএনপির ত্রিবার্ষিক জেলা সম্মেলন নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। সাজু, ত্রিবার্ষিক সম্মেলন তো চলছে, সম্মেলনকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন? কি কি দাবি দাওয়া রয়েছে এখন পর্যন্ত সবশেষ তথ্য জানাবেন। দেখুন, এই সম্মেলনকে ঘিরে একটা উৎসব আমেজ বিরাজ করছে। দীর্ঘ ৯ বছর পরে নির্বাচন, এই যে প্রায় ১ দশক পরের যে সম্মেলন, এই সম্মেলন নিয়ে গেল ১ সপ্তাহ আগে থেকেই জেলা শহর এবং উপজেলা ইউনিটগুলোতে একটা উৎসব আমেজ বিরাজ করছে। আমি যদি আপনাকে বলি যে জেলা শহরে প্রায় শতাধিক তোরণ করা হয়েছে কেন্দ্রীয় নেতাদেরকে স্বাগত জানিয়ে, পাশাপাশি ব্যানার ফেস্টুনে একেবারে ছেয়ে গেছে পুরো জেলা শহর। এবং এই যে পুরাতন স্টেডিয়ামে সম্মেলনটা হচ্ছে, সেই সম্মেলনের আশপাশ সহ সম্মেলনের ভিতরে। আর এই যে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর 12:30টায় এটা উদ্বোধন করেছেন। এই সম্মেলনের প্রথম পর্ব শেষ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তৃতায় বলেছেন যে এখন আসলে বিএনপির নেতাকর্মীদেরকে একেবারে ধৈর্য ধরে থাকতে হবে, যাতে জনগণের পক্ষ থেকে তাদের উপর কোনো নিষেধাজ্ঞা না আসে বা কোনো অভিযোগ না আসে। সব মিলে তিনি যেটা বলেছেন যে তারেক রহমান দেশে ফিরবেন এবং এই দেশের দায়িত্ব নেবেন, এবং যদি জনগণ চায় তাহলে তিনি নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রীও হবেন এদেশের। এবং বিএনপি সবসময় মানে দুর্যোগের সময় এই বাংলাদেশের হাল ধরে, এই কথাটিও তিনি বলেছেন, এবং এবারও বিএনপি হাল ধরবে এটা তিনি বলেছেন। এখন সম্মেলনের দ্বিতীয় পর্ব চলছে। কেন্দ্রীয় অন্যান্য যে নেতারা এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে, তারা এখন বক্তৃতা করছেন। দ্বিতীয় অধিবেশনে আসলে চূড়ান্ত হবে যে এই যে সম্মেলন সেটা কি মানে ভোটে হবে নাকি সমঝোতায় হবে। সভাপতি পদে 2 জন প্রার্থী রয়েছেন, বর্তমান সভাপতি শরীফুল আলম এবং বর্তমান যে সহসভাপতি রুহুল হুসাইন তারা, এবং 4 জন রয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী। এর মধ্যে মানে প্রধান আলোচনায় আছেন বিপি সোহেল, যিনি বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। এখন আসলে অপেক্ষার পালা এই দ্বিতীয় অধিবেশনে আসলে মতামত নিয়ে, যারা কাউন্সিলররা রয়েছেন তাদের মতামত নিয়ে এটা কি সমঝোতায় হবে নাকি ভোটে হবে। ভোটের সকল প্রস্তুতি রয়েছে। আরো আগে থেকেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, মার্কা বিতরণ করা হয়েছে। এই যে প্রতীক বরাদ্দর মধ্য দিয়ে নির্বাচনের একটা আমেজ কিন্তু ইতিমধ্যে চলতেই ছিল। আজকে যারা কাউন্সিলর এসেছেন তারা একটা প্রস্তুতি নিয়ে এসেছেন যে তারা ভোট দিবেন তাদের পছন্দের প্রার্থীকে। এখন আসলে অপেক্ষার পালা। যখন একটা দল আসলে সুসময়ে থাকে তখন আসলে সমঝোতা হওয়াটা অনেকটা মানে হয় না, এরকমই আমরা বিগত দিনের ইতিহাস থেকে জানতে পাই।
তো তারপরেও যদি যেহেতু মহাসচিব নিজে এসেছেন, যদি সমঝোতা হয় তো তো হলো, আর যদি না হয় তাহলে ভোট হবে, এবং ভোট যদি হয় তাহলে এটার সর্বশেষ যে রেজাল্ট এটা পেতে আমাদের রাত হয়ে যাবে। আমরা এখন অপেক্ষা করছি, চলছে দ্বিতীয় অধিবেশন। কিশোরগঞ্জে চলছে ত্রিবার্ষিক সম্মেলন। বিএনপির এই সম্মেলন ঘিরে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে তাদের একত্রিত করে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, বিএনপি লক্ষ্য রাখতে হবে আগামী নির্বাচন। সম্মেলনের মাধ্যমে দলের সুন্দর নেতৃত্ব আসবে। ওই নেতৃত্বের মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি রাখতে হবে। ঐক্যবদ্ধ থেকে প্রত্যেক মানুষের ঘরে বিএনপি বার্তা পৌঁছে দিতে হবে। 15 বছর আওয়ামী লীগের অত্যাচারের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, যারা ত্যাগ স্বীকার করেছে তাদের নিয়ে ঐক্যবদ্ধ থেকে দলকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। ইউনিয়নের প্রেসিডেন্ট হয়েছে, সেক্রেটারি হয়েছে, অঙ্গসংগঠনের দায়িত্ব আছে, তাদের নেতৃত্বে আমরা এই দলকে একত্রিত করবো, একত্রিত রাখবো এবং আগামী নির্বাচনে তাদের শীষের যে পতাকা, সেই পতাকাকে আমরা উজ্জ্বল যাতে বিশ্বতা তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি ক্ষমতায় যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে শহরের আলাইপুরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি গতিশীল হবে। সবার বিশ্বাস তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কোনো ষড়যন্ত্র বা চক্রান্তকারী তাদের বিজয়কে আটকে রাখতে পারবে না। পরে সভায় সমসাময়িক রাজনৈতিক ভাবনা ও করণীয় শীর্ষক আলোচনা করে দলের নেতাকর্মীরা। আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ হলে বিএনপি গতিশীল হবে, এবং আমি বিশ্বাস করি তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে যে বিএনপি আছে, এই বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে ইনশাআল্লাহ। চুয়াডাঙ্গার জীবননগরে গরু কেনা বেচা নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সকালে উথলি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মিন্টু আনোয়ার ও আমির হামজা। জীবননগর থানার ওসি জানান, সম্প্রতি নিজেদের একটি গরু বিক্রি করে দেন দুই ভাই মিন্টু ও আমির। অন্য ক্রেতার কাছে গরু বিক্রি করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন একই গ্রামের স্বপন ও শহীদার সহ কয়েকজন। এরই জেরে সকালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়েছে পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে। এ নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা জানাবেন? আমি পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে তারা অভিযান চালাচ্ছেন এবং তারা আশা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে তারা আসামিদের গ্রেফতার করতে পারবেন। আর মরদেহ দুটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্তের কাজ প্রায় শেষের দিকে। ময়নাতদন্ত সম্পূর্ণ হলে মরদেহ নিয়ে যাওয়া হবে জীবননগরের উথলি গ্রামে এবং সেখানেই দাফন কাজ সম্পূর্ণ হবে। আর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশের জীবননগর থানা পুলিশ তো বটেই, চুয়াডাঙ্গা থেকেও একাধিক পুলিশের টিম গিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছেন। তারা যেহেতু জীবননগর উপজেলাটি একটি সীমান্তবর্তী এলাকা, যে কারণে আসামিরা যাতে কোনো ক্রমেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারেও টহল জোরদার করা হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হলো যে এখনো পর্যন্ত তাদের যে একাধিক অভিযান চলছে সেই অভিযানে বলার মতো তেমন কিছু যদিও আসেনি, তারপরেও তারা আশাবাদী যে কোনো সময় এই ঘটনার সাথে জড়িত যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, যারা আপন দুই সহোদর ভাইকে হত্যা করেছে, তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে।
এবং এই ঘটনাটি আমি একটি বলছিলাম ছোট্ট যে ঘটনা এখন থেকে পর্যন্ত কি উৎপত্তি। মামলা দায়ের করা হয়েছে কিনা, নিহতদের পরিবারের পক্ষ থেকে স্বজনরা কি কিছু জানিয়েছে? নিহতদের পরিবার সকাল থেকে নিহতদের পরিবার পরিজনরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছিলেন। তারা এখনো পর্যন্ত থানায় পৌঁছেননি, তারা এখনো পর্যন্ত অভিযোগ করেননি। তবে নিহতদের পরিবার পরিজনরা সংবাদকর্মীদের কাছে বলেছেন তারা এই হত্যার সাথে জড়িত। তাদের একাধিক জনের নাম বলেছেন। পুলিশের কাছেও তারা তাদের নাম ঠিকানা প্রকাশ করেছেন। পুলিশ অনেকের তথ্য ইতিমধ্যেই পেয়েছে। পুলিশ আশা করছে যে কোনো সময়ে তাদের গ্রেফতার করা সম্ভব হবে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ঘটনাটি একেবারেই একটি ছোট্ট ঘটনা। এই ছোট্ট ঘটনার থেকে এই ঘটনার উৎপত্তি এবং তাৎক্ষণিকভাবে হঠাৎ করেই দুটি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে গিয়েছে, যেটা থেকে আগে থেকেই কারোরই জানার কথা নয় এবং সতর্ক থাকার কথা নয়। তারপরেও পুলিশ আশাবাদী, যেহেতু একটি ঘটনা ঘটে গেছে, এই ঘটনার সাথে এই ঘটনার নেপথ্যে যারা জড়িত, যারা ইন্ধনদাতা এবং যারা সরাসরি হত্যাকাণ্ডে সম্পৃক্ত, তাদের সকলকে আইনে সোপর্দ করা হবে এবং তাদের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ সব ব্যবস্থা নেওয়া হবে। আর স্বজনদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করবেন। তারা তাদের দাফন এবং সদর হাসপাতালের অন্যান্য কাজ, অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করার পর তারা থানায় যাবেন এবং এ ব্যাপারে মামলা দায়ের করবেন। চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক আকবর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নাইম হোসেন। এই পদে 18 প্রার্থী থাকলেও স্বতন্ত্র প্রার্থী নাইম নজর কেড়েছে সাধারণ শিক্ষার্থীদের। নাইম বলছেন, দৃষ্টিশক্তি নয়, মনের আলো দিয়েই প্রতিবন্ধী সহ সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবেন তিনি। নাইম হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের ছাত্র। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত আছেন। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরিবেশ ও সমাজ কল্যাণ সহ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নাইম বলেন, জন্ম থেকেই তার চোখের আলো নিভে গেলেও পরিবর্তন করতে চান সবার দৃষ্টিভঙ্গির। ডিসেবলদের ভোকাল হিসাবে আমার আসলে বিশ্ববিদ্যালয়ে আগ থেকে কথা বলে আসছি। যখন ইলেকশনের সুযোগ পেলাম, ইলেকশন হবে জানলাম, তখন ভাবলাম যে এটা তো বোধহয় সেই জায়গায় যেটা আমি খুঁজতেছি, মানুষের জন্য কথা বলা, মানুষের জন্য কাজ করা। সহানুভূতি নয়, সুযোগ পেলে প্রতিবন্ধীদের জন্য কাজ করতে চান। ক্যাম্পাস থেকে দূর করতে চান সব ধরনের বৈষম্য। ইলেক্টেড হই বা না হয়, ইনশাল্লাহ আমি যে ইলেক্টেড হয় আমার এই পোস্টে আমি তার সাথে কাজ করব। বিশ্ববিদ্যালয়ে যাতে একটা সুন্দর আধুনিক একটা ডিসেবল ফ্রেন্ডলি লাইব্রেরি হয়, অ্যান্ড প্রত্যেকটা হল, বিল্ডিং এবং প্রশাসনিক বিল্ডিং আমি ডিসেবল স্টুডেন্টদের জন্য একটা র্যামের ব্যবস্থা করতে চাই। নাইমের এমন সাহসী পদক্ষেপে খুশি সহপাঠীরা। নির্বাচনী প্রচার প্রচারণায় সহায়তা করার পাশাপাশি তার জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। আমরা হলে ডোর টু ডোর যাচ্ছি, তারাও আমাদেরকে খুবই উৎসাহিত করছে এবং এখানে যে নাইম এগিয়ে আসছে আমাদের সবার জন্য কাজ করার জন্য, এটা ওর সাহসিকতার একটা পরিচয়। এই রাকসুতে তার যে পদ আছে, এই পদে যদি আমরা নির্বাচন করি, আশা করি সে আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 23 পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 306 জন প্রার্থী। মোট ভোটার 28,901 জন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ষষ্ঠ দিনের মতো প্রচার চলছে ডাকসু নির্বাচনের। ছুটির দিনে ক্যাম্পাসে শিক্ষার্থী উপস্থিতি কম হওয়ায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন মেসে গিয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এদিকে সকালে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। 12 মাসে 24টি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে এই প্যানেল। এর মধ্যে প্রতি বছর নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়ন করা সহ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ক্যাম্পাসে মানসম্মত খাবারের নিশ্চয়তা, সন্ত্রাস ও সহিংসতা বন্ধ অন্যতম। আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচারণা। 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। ডাকসু নির্বাচনকে ঘিরে জমে উঠছে প্রচার প্রচারণা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই নিয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব। অপু, এখন পর্যন্ত
ইশতেহার ঘোষণার পর থেকে ছাত্র শিবির সমর্থিত যে সম্মিলিত শিক্ষার্থী জোট রয়েছে তাদের ইশতেহারে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, আর পুরো ক্যাম্পাসে এখন পর্যন্ত প্রচারণার কি অবস্থা? এই প্রচার কার্যক্রমেই ব্যস্ত আছে। আর আপনি যে কথাটি বলছিলেন যে আজকে সকালে শিবিরের পক্ষ থেকে যে ইশতেহার ঘোষণা করা হয়েছে, সেই ইশতেহারের মধ্যে যেসব বিষয় আনা হয়েছে তারা যেটি বলছেন যে আগামী 1 বছরের মধ্যে তারা এই 24 দফা নিয়ে কাজ করবেন। তার মধ্যে উল্লেখযোগ্য বলা হচ্ছে যে এইখানের যে আবাসন ব্যবস্থা সেটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজশাহীতে যে বিশ্ববিদ্যালয়ে যে হল আছে, 17টি আবাসিক হল আছে, এই সব হলে যেই সংখ্যক ছাত্রছাত্রী থাকে সেটি মূল ছাত্রছাত্রীর 70% প্রায় শিক্ষার্থী এই শহরের অন্য কোথাও ছাত্রাবাসগুলোতে অবস্থান করে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যে আবাসিক হল সেসবের বাইরে থাকেন। এই সমস্যাটা সমাধান করে শতভাগ আবাসন ব্যবস্থার মধ্যে আসে যাতে সেই কাজটি করতে চান বলে এই শিবিরের যে ইশতেহার সেটিতে বলা হয়েছে। এর বাইরে নিরাপদ একটি ক্যাম্পাস, ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস এবারের রাষ্ট্র নির্বাচনকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকেও এই দাবিগুলোই জানানো হচ্ছে যে নিরাপদ একটি ক্যাম্পাস চাই এবং আবাসন ব্যবস্থার সুবিধা চান, এখানকার যে স্বাস্থ্য সেবা আছে সেটির উন্নতি চান। এই সব বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে এবং অন্যান্য দলের যারা আছেন, অন্যান্য ছাত্র সংগঠনের বা অন্য প্যানেল যারা আছে তাদের মধ্যেও বোধহয় মোটামুটি যে মিল পাওয়া যায় ইশতেহারের ক্ষেত্রে, তাদের যে প্রতিশ্রুতি সেই জায়গাগুলোতে এই কাছাকাছি একই ধরনের মিল কিন্তু পাওয়া যাচ্ছে। আবাসিক হলগুলোতে যাতে ঠিকভাবে ভালোভাবে থাকতে পারে, হোটেলে যাতে ভালো খাবার খেতে পায়, এইসব বিষয়গুলো কিন্তু আলোচনা হচ্ছে। আর নির্বাচনকে ঘিরে যে প্রচারের কার্যক্রম, সেই প্রচারে আজকে ছুটির দিন, সেই ছুটির দিনে সাধারণত বাইরের কেউ আসে না, আবাসিক হলেই যারা থাকে সেই ছাত্রছাত্রীরাই মূলত আশপাশে ঘোরাঘুরি করছে এবং আবাসিক হল যেগুলো সেগুলোতেই প্রচারের যে কার্যক্রম সেই কাজটি করছেন যারা প্রার্থী আছেন। এইখানে যেই প্রার্থী যারা আছেন এখানকার কেন্দ্রীয় কমিটি যেটি সিনেট যেটি এবং হল আবাসিক হলের যে কমিটি, সেই সবগুলোতেই সব প্রার্থীরাই কিন্তু আজকে হল কেন্দ্রিক যে প্রচারণা এবং আশপাশের যে ছাত্রাবাস বা ছাত্রীনিবাস সেই সবের প্রচারের কার্যক্রমের মধ্যে আছেন। এইখানে এই দুটি অংশ, ভোটার এবং প্রার্থীদের বাইরের যে অংশটি সেটি হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু জোরালো ভাবে তাদের প্রস্তুতির কাজটি চলছে এবং তারা কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলামের সাথে কথা হচ্ছিল। তিনি যেটি বলছেন যে তাদের প্রস্তুতির কাজটি একেবারে শেষ পর্যায়ে। যেটি স্বচ্ছ ব্যালট বাক্সের একটি দাবি উঠেছিল, তারা প্রথম পর্যায়ে যে ব্যালট বাক্সটি নির্ধারণ করেছিল, পরে এই শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে স্বচ্ছ ব্যালট বাক্স কাজ তৈরি করার কাজটি হয়ে গেছে এবং আজকেই সেটি চলে এসেছে। নির্বাচনে ভোট গ্রহণের জন্য এইখানে যে আবাসিক যে 9টি একাডেমিক ভবন, সেই 9টি একাডেমিক ভবনে ভোট গ্রহণ করার জন্য 990টি বুথ স্থাপন করা হচ্ছে এবং সেই সব জায়গাতে ভোট গ্রহণ কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে চলে সেই কাজটির তদারকি, সেই কাজটির গোছানোর কাজটি নির্বাচন কমিশন এখন করছে। এইখানে শেষ পর্যায়ে যে কথাটি আসছে নিরাপত্তা নিয়ে প্রসঙ্গ আসছে এবং ভোটের দিন নিরাপত্তার যে দাবি, সেই সর্বোচ্চ নিরাপত্তা যাতে থাকে সেই দাবিটি প্রার্থীদের পক্ষ থেকে করা হচ্ছে এবং ভোটারদের পক্ষ থেকে সেটি নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন কাজ করছে এবং পুলিশ প্রশাসনের সাথে তারা একাধিকবার মিটিং করেছেন। পুলিশ প্রশাসনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট যেগুলো বাইরের থেকে কেউ যাতে বহিরাগত ওই দিন প্রবেশ করতে না পারে সেই সব নিশ্চিত করার জন্য বলা হয়েছে। এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভোট গ্রহণের যে কেন্দ্রগুলো থাকবে তার বাইরের রাষ্ট্র নির্বাচন নিয়ে প্রচারণার তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান হাবিব অপু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে আমরণ অনশন করছেন 3 শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যা থেকে কাফনের কাপড় জড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ নকিব হাসান সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মসূচি প্রত্যাহারের আহ্বান উপাচার্যের। আমরণ অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণায় চমক দিতে চেয়েছে সবগুলো সংগঠন। রাজনৈতিক মতাদর্শে অটল থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে প্যানেলে প্রার্থী বাছাইয়ের কথা বলছে সংগঠনগুলো। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায় কোথাও জোট, আবার কোথাও কৌশলগত সমীকরণে এসেছে চমকপ্রদ প্রার্থীর নাম। আর এসব বৈচিত্র্যই নির্বাচনী লড়াইয়ে যোগ করেছে নতুন মাত্রা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাকছাস ছাড়া প্রায় সব ছাত্র সংগঠন। এসব সংগঠনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দলীয় মতাদর্শকে সমুন্নত রেখে প্রার্থী বাছাই করা হয়েছে বলছে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো। ভোটের মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করতে জোট বেঁধে বিভিন্ন দলের প্রার্থীরাও এক হয়েছে। এসব প্যানেলে স্থান পেয়েছে কৌশল, ভোট যুদ্ধের নানান হিসাব নিকাশ। ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন হিন্দু ধর্মাবলম্বী আকাশ দাস। দৃষ্টি প্রতিবন্ধী এই প্রার্থী জানিয়েছেন, ধর্মের পরিচয়কে পাশ কাটিয়ে সততার প্রশ্নেই জোট বেঁধেছেন তিনি। ইসলামী ছাত্র শিবির নামটা থাকা এটা আসলে কোনো বিষয় না। আমরা আসলে সবাইকে নিয়ে থাকতে চাই এবং আমরা যেহেতু মানুষ, আমি চাইবো যে আমাদের পাশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অবশ্যই থাকুক। ছাত্রদল জানিয়েছে তাদের প্যানেলও সাজানো হয়েছে সব পর্যায়ের শিক্ষার্থীকে অন্তর্ভুক্তির মাধ্যমে। সবাইকে নিয়েই ভোটে জিতে অংশগ্রহণমূলক চাকসু গড়তে চায় তারা। আমরা আশা করতেছি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ঘোষিত যে প্যানেল, এই প্যানেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে পারবে ইনশাআল্লাহ। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, বম, ক্ষুদ্র নিগোষ্ঠী, উল্লেখযোগ্য সংখ্যক নারী এবং ভিন্ন ভিন্ন ধর্মের শিক্ষার্থীদের নিয়ে চমক দেখিয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের জোট বৈচিত্র্যের ঐক্য। নামের মতোই ভোটের মাঠে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় এই প্যানেল। বিভিন্ন সংস্কৃতির, বিভিন্ন বর্ণের মানুষ যদি আমরা এক হয়ে যদি আমরা লড়াই যদি করতে পারি, তাহলে হচ্ছে আমরা আগামী দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা হচ্ছে আমরা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা হচ্ছে আমরা করতে পারব। এদিকে শুরুতে ভোট না করার সিদ্ধান্ত জানালেও শেষ পর্যায়ে এসে প্যানেল গড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। রোববারের মধ্যে তাদের প্যানেল ঘোষণা আসবে বলে জানিয়েছেন নেতারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ ও বীরত্ব আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ বিষয়ক চিত্রকর্মের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন পথ দেখিয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ইলিশের সংকটের কারণে বরিশাল থেকে চাহিদা মতো ভারতে রপ্তানি করা যাচ্ছে না। 4 দিনে 48 মন ইলিশ রপ্তানি হয়েছে পোর্ট রোড মৎস্য আড়ত থেকে, যা গত বছর একই সময়ের চেয়ে প্রায় 12 মন কম। এতে রপ্তানি নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। এই বছর দুর্গাপূজায় ভারতে 1200 টন ইলিশ রপ্তানি করছে সরকার। 16 সেপ্টেম্বর থেকে 19 দিনে বরিশালের 4টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। কিন্তু আড়তে ইলিশ কম আসায় শঙ্কায় ব্যবসায়ীরা। তারা জানান, গত বছরে রপ্তানি শুরুর 4 দিনে বরিশাল থেকে ভারতে ইলিশ যায় 60 মন, কিন্তু এবার 4 দিনে রপ্তানি হয়েছে 48 মন ইলিশ। টোটালি তো কোনো মাছ নেই, আর টোকায় টোকায় মাছই করতে হয়। তাতে যে 90 টনের যে অর্ডার, তাতে যে কি মানে 90 টনের যে অর্ডার, তাতে কোনো রকম ফিল আপ করা সম্ভব না। আড়তদাররা বলছেন, গত বছর থেকে পোর্ট রোড মৎস্য আড়তে ইলিশ আসা কমে গেছে কয়েক গুণ। বড় ইলিশও তেমন আসছে না। আগে মনে করেন এই জারটা না হলো এলসিএলি মনে করেন অন্তত 500-700-1000 মন মাছ আইতে, এখন ধরেন 100 মন মাছও নাই টোটালি। আমি 100 মন মাছ জোগাড় করতে লাগবে 3 দিন। তাহলে মাছটাকে 3 দিন কেরাই করি এরপর দেওয়া লাগবে। মৎস্য আড়তদার মালিক সমিতি বলছে, গত বছর বরিশাল থেকে 24 টন ইলিশ রপ্তানি হয় ভারতে, কিন্তু এবার বেশি দামেও মিলছে না। মাছও কম, মাছের খুব দাম। এখন এই জায়গা আমরা গেলবার যে মাছের টার্গেটটা দিতে পারছি, এবছর আমার মনে হয় না যে বরিশাল মাছঘাট থেকে
এই এলসিডি এই টার্গেটে সরকারকে দিতে পারবে কিনা। বরিশালের মোকামে 900 গ্রামের ইলিশ মন প্রতি 80,000, 500 গ্রাম 64,000, 1 কেজির ইলিশ 92,000, 1200 গ্রামের ইলিশ 97,000 টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পঞ্চগড় সদর হাসপাতালে ধর্ষণ চেষ্টার শিকার এক শিশুর স্বজনদের সঙ্গে চিকিৎসকের আপত্তিকর আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। অভিযুক্ত আবুল কাশেম পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক। গত সোমবার ধর্ষণ চেষ্টার শিকার 5 বছর বয়সী এক শিশুকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসক আবুল কাশেম ভুক্তভোগী শিশুটির পরিবারের কাছে মামলার কাগজপত্র চান। তখন কাগজ আনা হয়নি বলে জানালে চিকিৎসক শিশুটির বাবা ও স্বজনদের গালাগাল করেন। এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে স্বাস্থ্য বিভাগ থেকে দায়িত্ব অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। শনিবারের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। চাঁদপুরে জীবিত নবজাতককে কবরস্থানে ফেলে আসার ঘটনার জেরে ইউনাইটেড হাসপাতাল সিলগালা করা হয়েছে। দুপুরে আদালতের নির্দেশে বেসরকারি এই হাসপাতালটি বন্ধ করে দেয়া হয়। এর আগে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই হাসপাতালের ওয়ার্ড বয় ও নার্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে নবজাতকের নানিকেও। গত রোববার ওই নবজাতককে বাক্সবন্দি অবস্থায় দাফনের জন্য নিয়ে গেলে কবরস্থানের দায়িত্বে থাকা ব্যক্তি শিশুটিকে জীবিত দেখতে পান। পরে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় হাসপাতালে ভর্তি করলে প্রায় 8 ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। এ ঘটনায় কবরস্থানের গোরখোদকের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। সমগ্র বাংলাদেশের সময় হলো আরেকটি বিরতির। ফিরে এসে আরও যা থাকছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশ জুড়ে মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতি। উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তায় জোর। পাবনার ঈশ্বরদীতে বিএনপির বহিষ্কৃত নেতা জাকারিয়া আলম পিন্টু, তার ভাই মেহেদি হাসান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মালিথার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। সকালে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বিএনপির সাবেক ও বহিষ্কৃত কয়েকজন নেতাকর্মীরা চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। তারা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। বক্তারা জানান, জাকারিয়া আলম পিন্টু ও তার ভাই মেহেদির বিরুদ্ধে 67টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে 16টি হত্যা মামলা। আমরা নিজে হাতে হয়তো বা আইনকে অমান্য করতে পারবো না, কিন্তু আমরা প্রয়োজনে পরবর্তী একটা কর্মসূচি নেব, যে আমরণ কর্মসূচি। আমরা এখান থেকে সংবাদ সম্মেলন করে হয়তো বা বাড়িতে ফিরতে নাও পারি, এবং দেখা যাচ্ছে ফিরে যাওয়ার পরে আমার বাসায় হামলা হতে পারে। সাতক্ষীরার বিনারপোতায় বিদ্যুৎ উপকেন্দ্রে ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে লাগা আগুন 1 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এতে প্রায় 2.5 ঘণ্টা পর জেলার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, সকাল 11টার দিকে বিদ্যুৎ উপকেন্দ্রে গ্রিড লাইনে ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো প্রাণহানি ঘটেনি, তবে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে 2.5 ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। সারা দেশে মণ্ডপে মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। বিরামহীন চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। দুর্গাপূজা ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির চূড়ান্ত কাজ। রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে প্রতিমাকে। দিনরাত এক করেই পুরোদমে প্রতিমা তৈরিতে ব্যস্ত নাটোরের প্রতিমা শিল্পীরা। 365টি মণ্ডপে প্রতিমা বানানোর পাশাপাশি চলছে তোরণ নির্মাণ ও সাজসজ্জার কাজ। এই বছর আমাদের প্রতিমার সর্বোচ্চ মূল্য আছে 2.25 লক্ষ টাকা এবং সর্বনিম্ন আছে 40,000 টাকা। কোনো ধরনের বিশৃঙ্খলা কখনোই ঘটেনি। এবারও আমরা উপজেলার সঙ্গে আলাপ করে দেখেছি যে কোনো মন্দির কমিটি
কোনো নিরাপত্তাহীনতা ভুগছে না। মণ্ডপে মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। আমাদের মনিটরিংয়ের জন্য সিসি ক্যামেরা যাতে স্থাপিত হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশকে তাদের নিরাপত্তা এনশিওর করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আর্মির টিম টহলে থাকবে এবং আনসারের টিমও সেখানে থাকবে। চাঁপাইনবাবগঞ্জে 107টি মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। এখন পর্যন্ত ভগবানের কৃপায় কোনো সমস্যা নেই আমাদের, আশা করি সামনেও হবে না। দুর্গাপূজা শান্তিপূর্ণ করতেই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। থানার অধীনে যে কয়টি মণ্ডপ আছে, সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ এবং অন্যান্য পুলিশ সদস্য যারা আছে তারা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন যাতে তারা সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে। রোববার মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 24 ঘন্টায় রংপুরে তিস্তা নদীর পানি বেড়েছে। কাউনিয়া সেতু পয়েন্টে নদীর পানি 15 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 24 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 4 দিনে গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের পশ্চিম পাশে তীব্র ভাঙনে প্রায় 100 মিটার অংশ বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় ঝুঁকির মুখে সেতু ও লালমনিরহাট রংপুর আঞ্চলিক সড়ক। স্থানীয়রা বলছেন, দ্রুত বাঁধ মেরামত না হলে ভাঙন তীব্র আকার ধারণ করবে। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছে এলজিইডির প্রতিনিধি দল। নদীর পানির প্রবাহ কমলে সংস্কার কাজ করা হবে জানান এলজিইডি কর্মকর্তারা। এদিকে তিস্তার পানি বাড়ায় নীলফামারীর 10 ইউনিয়ন ও লালমনিরহাটের মহিষ খোঁচা সহ নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভাঙচুর হলে তো পুরো বাঁধটা ভেঙে দেবে, পুরো বাঁধটা ভেঙে গেলে পুরো এলাকা তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পুরো বাঁধটা ভাঙলে অনেক ক্ষতি হবে। এদিকে তো মোটামুটি প্রায় 1 কিলোর অনেক বেশি ভেঙে, মানে 100 ফিটেরও বেশি ভাঙছে এখানে। তবে এটা যদি বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরে মহারশী নদীর বাঁধ ভেঙে 2 দিন কৃষি জমি তলিয়ে থাকায় ক্ষতির মুখে কৃষক। এর মধ্যে ঝিনাইগাতীর 900 হেক্টর আমন আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েছে কৃষি বিভাগ। বৃহস্পতিবার ঝিনাইগাতীতে মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নিচু এলাকা প্লাবিত হয়। এতে 2000 হেক্টর জমির আমন আবাদ তলিয়ে যায়। পানি নামতে থাকায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। কৃষি বিভাগ বলছে, 2 দিনেই উপজেলার 345 হেক্টর জমির আমন আবাদ সম্পূর্ণভাবে এবং 545 হেক্টর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের অভিযোগ, মহারশী নদীর বাঁধে ভাঙনের কারণেই প্রতি বছর ক্ষতির মুখে পড়ছেন তারা। আর এ ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।